নমস্কার, আপনারা দেখছেন বর্তমান নিউজ টিভি। আজ 15ই অগস্ট শনিবার রইল আজকের সবচেয়ে বড় 50টি প্রধান খবর। দেখে নিন এক নজরে আজকের সংবাদ শিরোনামগুলি। স্বাধীনতা দিবসের আগে বড় ঘোষণা, কবে থেকে চালু মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা, দিনক্ষণ জানালেন শুভেন্দু। আপাতত বহাল স্বাস্থ্য সাথীও। বোমায় ওড়ানো হবে স্বাধীনতা দিবসে লালকেল্লা, দিল্লি বিমানবন্দর সহ রাজধানীর বহু জায়গায় বিস্ফোরণের হুমকি। নির্মল ঘোষ হলে মমতা কেন নয়, অভয়া কাণ্ডের গ্রেপ্তারি প্রসঙ্গে বিস্ফোরক অগ্নিমিত্রা। ভরাডুবের পরেও তৃণমূলের অ্যাকাউন্টে ঢুকেছে 370 কোটি, তুঙ্গে বিতর্ক। লকআপে ডিম টোস্ট, আদাত রায়ের আবদার নির্মলের, আদালতের পথে ডিম থেরাপি, চলল চড় লাথি। নাশকতার ছক স্বাধীনতা দিবসের আগে, রামপুরহাটে উদ্ধার বিপুল জিলেটিন স্টিক, গ্রেপ্তার শরীফুল ইসলাম। নিউ টাউনের আবাসনে পরিচারিকার হাত ধরে টানাটানি, দুর্ব্যবহার, কলকাতা পুলিশের কর্মীর অভিযোগ দায়ের। 80তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে জাতির উদ্দেশ্যে ভাষণ, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সন্ত্রাসবাদের বিরুদ্ধে দিলেন কড়া বার্তা। নেতাজির নামে কুকথায় অনন্তের বিরুদ্ধে পুলিশের মামলা রুজু, শিক্ষক সহ 5 অনুগামী গ্রেপ্তার কোচবিহারে। আগামীকাল আয়ুষ্মান ভারত চালু, আপাতত চলবে স্বাস্থ্য সাথী ও রোগী ফেরানো নিয়ে বেসরকারি হাসপাতালকে সতর্ক বার্তা। বদলের বাংলায় চালু বেটি বাঁচাও বেটি পড়াও, 14ই অগস্ট কন্যারত্ন দিবসে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর। কি সুবিধা পাবে কন্যা সন্তানরা? খুনে নিম্ন আদালতে যাবজ্জীবন, প্রাক্তন বিধায়ক মনোরঞ্জন সহ 3 সিপিএম নেতা বেকসুর খালাস হাইকোর্টে। মহিলা যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার হলেই অ্যাকশন, করা পদক্ষেপের হুঁশিয়ারি পরিবহন মন্ত্রী অর্জুন সিং এর। ধর্ম, জাত, এমনকি কোভিডের টিকাকরণ, জনগণনার এনুমারেশনে উত্তর দিতে হবে 40 প্রশ্নের নতুন বিজ্ঞপ্তি কেন্দ্রের। জঙ্গি হামলার আশঙ্কা, শুধু কালীঘাট মন্দিরের জন্য আলাদা ফাঁড়ি, বেনজির পদক্ষেপ কলকাতা পুলিশের। 13 জন, 80 সেক্টর, 3000-এর বেশি পুলিশ। স্বাধীনতা দিবসে আঁটো রেড রোড নামছে কেন্দ্রীয় বাহিনী। যুবশক্তি ভাতা পেতে এই নথি কি বাধ্যতামূলক? 3000 টাকা পাওয়ার আগে জেনে নিন নিয়ম। বাম নেতাদের সঙ্গে ছবি শেয়ার, ট্রেন্ডিং এর নামে 80 কোটি প্রতারণা করে পলাতক হাওড়ার যুবক। সুভাষচন্দ্রের নখের যোগ্য আমরা নই, নেতাজিকে কুকথা ইস্যুতে অনন্তকে কটাক্ষ কার্তিক মহারাজের। চট্টগ্রাম বন্দরে জাহাজ ভাঙার কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, মৃত 8 শ্রমিক, আহত আরো 5। 5 বছর পর দেখে নেব প্রেজেন্ট ভ্যানে তোলার সময় পুলিশকেই হুমকি তৃণমূল নেতার। বিধবা ভাতার 1500 পেলেও কি অন্নপূর্ণা যোজনা পাওয়া যাবে? সরকারি নিয়ম কি বলছে জানুন। পরীক্ষা ব্যবস্থায় সংস্কারের অনেক কাজ করছে সরকার। স্বাধীনতা দিবসের প্রাক্কালে রাষ্ট্রপতির ভাষণে ছাত্র যুব সমাজ। আরজিকর কাণ্ডে জামিন, লটারি মামলায় 8 দিনের পুলিশ হেফাজতে প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ। 5 টাকার কয়েনে নেতাজি, নোটে ভারত মাতার প্রতিকৃতি, অসামান্য সৃষ্টি নবম শ্রেণীর পড়ুয়ার। হঠাৎ অসুস্থ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা, তড়িঘড়ি ভর্তি করানো হলো দিল্লির এমসের হৃদরোগ বিভাগে। অভিভাবকের সামনেই ছাত্রের গলা টিপে মারধর প্রিন্সিপালের, স্কুলে ব্যাপক ভাঙচুর, পুলিশের লাঠিচার্জ। মুজিব হত্যার অভিশপ্ত 15ই অগস্ট ঘুরে দাঁড়াচ্ছে আওয়ামী লীগ, বাংলাদেশের ঝটিকা মিছিল, আটক শতাধিক। প্রথম থেকে দশমের পাঠ্যক্রমে কি পরিবর্তন? সিলেবাস কমিটির 3 দিনের আবাসিক শিবির, চূড়ান্ত সিদ্ধান্ত অগাস্টেই। ধাক্কা দিয়ে ফেলে খুন আইআইটি পড়ুয়ার, রহস্য মৃত্যুতে বিস্ফোরক অভিযোগ পরিবারের। আসল সত্যি কি জানেন? নেতাজিকে কিছু বলার আগে 10 বার ভাবুন, এবার অনন্ত মহারাজকে বিঁধলেন সুকান্ত মজুমদার। জঙ্গলে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ভুয়ো ভোটার কার্ড, শান্তিপুরে চাঞ্চল্য, বিএলওর ভূমিকা নিয়ে প্রশ্ন। আর খেলা হবে না, আমরা 16ই অগস্ট আয়ুষ্মান দিবস পালন করব, ঘোষণা মুখ্যমন্ত্রীর। 47-এ মোদি থাকলে কেউ দেশের ক্ষতি করতে পারত না, মন্তব্য যোগীর। মৌলালি থেকে শিয়ালদা সজল উচ্চশিক্ষা দিয়েছিল দেশদ্রোহীদের, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী শুভেন্দুর। সুমিত রায়ের রক্ষা কবচ বহাল, অভিষেকের আত্মসহায়ককে আপাতত গ্রেপ্তার করা যাবে না, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট।
আজ শিশুকন্যাকে ঘরে ডেকে পর হাসু আর কোপ মারে, কিন্তু কেন এমন কাণ্ড ঘটালো সার্ভার? চাঞ্চল্যকর তথ্য ফাঁস। শ্যামাপ্রসাদকে সরিয়ে আবার ফিরল নেতাজি। রামপুরহাটে রাস্তার নাম বদল বিতর্কে পিছু হটলেন বিধায়ক। বড় স্বস্তি পেলেন সময় রায়না। স্ট্যান্ড আপ কমেডিয়ানের বিরুদ্ধে দায়ের করা এফআইআর খারিজ সুপ্রিম কোর্টের। আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ রইল, আমরা প্রতিদিন চেষ্টা করি আপনাদের জন্য সঠিক, সংক্ষিপ্ত এবং নিরপেক্ষ খবর পৌঁছে দিতে। আমাদের এই ছোট্ট চেষ্টাকে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে একটি লাইক দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বার্তা দিন। এবার এক এক করে দেখে নেব বিস্তারিত খবর। বাড়ির প্রত্যেক সদস্যদের আলাদা আয়ুষ্মান কার্ড, আধার নম্বরে মিলবে উপভোক্তার তথ্য। 16 আগস্ট রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে প্রাথমিকভাবে 3000 উপভোক্তার হাতে তুলে দেওয়া হবে আয়ুষ্মান ভারত কার্ড। স্বাস্থ্যসাথীর মতো পরিবার পিছু একটি কার্ড নয়, পরিবারের প্রতি সদস্য পাবেন আলাদা আলাদা কার্ড। স্বাস্থ্য দপ্তরের তরফে জানানো হয়েছে, বাড়িতে বাড়িতে কার্ড পৌঁছে দেওয়া হবে স্থানীয় প্রশাসনের সহায়তায়। পশ্চিমবঙ্গের আনুমানিক 1.5 কোটি পরিবার, 6 কোটি নাগরিক আয়ুষ্মান ভারতের অন্তর্ভুক্ত হতে চলেছে। আয়ুষ্মানের পাশাপাশি চালু করা হচ্ছে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা। যারা আয়ুষ্মান কার্ড পাবেন না তারা এই প্রকল্পের সুবিধা পাবেন। হাসপাতালে ভর্তি হতে গেলে যদি এই কার্ডগুলি নিয়ে কোনো উপভোক্তা ভুলেও যান তাতে সমস্যা নেই, আধার নম্বর দিলেই মিলবে পরিষেবা। আয়ুষ্মান ভারত ও মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা এই দুই প্রকল্পের আধার কার্ডের সঙ্গেই যুক্ত। সেক্ষেত্রে হাসপাতালে ভর্তির সময় উপভোক্তাদের শুধুমাত্র আধার কার্ড নিয়ে গেলেই হবে। আধার কার্ডের নম্বর টাইপ করলেই মুহূর্তে বেরিয়ে যাবেন উপভোক্তার বিস্তারিত তথ্য। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, স্বাস্থ্যমন্ত্রী ডক্টর শারদত্ত মুখোপাধ্যায়। শর্তের কারণে আয়ুষ্মানে যাদের নাম উঠবে না তাদের জন্য একই দিনে চালু হচ্ছে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা। তবে এখনই বন্ধ হচ্ছে না স্বাস্থ্য সাথী। অন্তত 3 মাস 3টি প্রকল্প পাশাপাশি চলবে। পরিস্থিতি পর্যালোচনার পর ধাপে ধাপে স্বাস্থ্য সাথী প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার সাংবাদিক সম্মেলন থেকে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, 16 আগস্ট আয়ুষ্মান দিবস ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকেই তিনি প্রাথমিকভাবে 3000 মানুষের হাতে আয়ুষ্মান ভারত কার্ড তুলে দেবেন। স্বাস্থ্যসাথীর মতো শুধু হাসপাতালের প্যাকেজের টাকাটুকু নয়, আয়ুষ্মান ভারতে মিলবে ভর্তির আগে 3 দিন, এমনকি হাসপাতাল থেকে ছুটি হওয়ার পরে 15 দিনের খরচও। আয়ুষ্মান ভারত অথবা মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা দুই প্রকল্পের ক্ষেত্রেই 70 ঊর্ধ্ব বয়স হলে কোনো রকম যোগ্যতা বিচার করা হবে না। কোনো রকম বাধা ছাড়াই তারা আয়ুষ্মান ভারতের নাম নথিভুক্ত করতে পারবেন। প্রকল্পের জন্য কেন্দ্রের তরফে প্রায় 1000 টাকা বরাদ্দ হয়েছে, যার 7% কেন্দ্র, 40% অর্থ রাজ্য বহন করবে। স্বাস্থ্য দপ্তরের সূত্রের খবর, আয়ুষ্মান পরিষেবার জন্য 1930টি হাসপাতাল প্রস্তুত রয়েছে। এর মধ্যে 1303টি বেসরকারি এবং 627টি সরকারি হাসপাতাল। প্রিয় দর্শক, স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই বর্তমান নিউজ টিভির সকল দর্শককে। আপনারা কোন জেলা থেকে আমাদের খবর দেখছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজকের ভিডিওতে আমাদের ছোট্ট লক্ষ্য 2000 লাইক ও 1000 নতুন সাবস্ক্রাইবার। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অংশ হয়ে যান। আপনাদের ভালোবাসা ও সহযোগিতায় আমাদের এগিয়ে চলার অনুপ্রেরণা। এবার চলুন জেনে নেওয়া যাক পরবর্তী গুরুত্বপূর্ণ খবর। বোমায় ওড়ানো হবে স্বাধীনতা দিবসের আগে লালকেল্লা। দিল্লির বিমানবন্দর সহ রাজধানীর বহু জায়গায় বিস্ফোরণের হুমকি। স্বাধীনতা দিবসের আগের দিনই দিল্লিতে বিস্ফোরণের হুমকি বার্তা ঘিরে শোরগোল। সূত্রের খবর, স্বাধীনতা দিবসের আগে শুক্রবার দিল্লি হাইকোর্ট ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল 3 সহ রাজধানীর একাধিক গুরুত্বপূর্ণ জায়গায় বিস্ফোরণের হুমকি আসে। হাইকোর্টে পাঠানো ইমেলে লালকেল্লাকে নিশানা করার কথাও উল্লেখ করা ছিল। সেই হুমকি বার্তা পাওয়ার পরই ওই জায়গাগুলির নিরাপত্তা আরও আঁটসাঁট করা হয়েছে। স্বাধীনতা দিবস উপলক্ষে এমনিতেই রাজধানী জুড়ে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা থাকে। কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি যাতে না হয় তার জন্য নিশ্ছিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হয় রাজধানীকে। সূত্রের খবর, শুক্রবার সকাল 11:43 দিল্লির হাইকোর্টে একটি ইমেলে হুমকি আসে। সেখানে 15 আগস্টের কথা উল্লেখ করে লেখা হয় লালকেল্লাকে নিশানা করা হবে। সূত্রের খবর, ওই ইমেলে এটাও বলা হয় যাদের এই বোমা বিস্ফোরণের কাজে নিয়োগ করা হয়েছে তারা সকলেই খাকি পোশাকে থাকবেন। সেই ইমেল পাওয়ার পরে দিল্লি হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। নিরাপত্তা বাড়ানো হয় দিল্লি হাইকোর্টের। বম্ব স্কোয়াড আসে, তন্ন করে তল্লাশি চালানো হয়। তবে সূত্রের খবর, সন্দেহজনক কোনো কিছু পাওয়া যায়নি। ওই সূত্রের দাবি, ইমেলে খালিস্তানের নাম উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি দিল্লি থেকে গ্রেপ্তার করা হয়েছিল পাক সমর্থিত শাহজাদ ভট্টি মডিউলের 9 জঙ্গিকে। অস্ত্রসহ জঙ্গিদের গ্রেপ্তার করা হয়েছিল। তদন্তে প্রকাশ, দিল্লির একটি প্রসিদ্ধ মন্দির এবং হরিয়ানার সেনা ছাউনিতে হামলার ছক চালানো হচ্ছিল। তারপর থেকেই জঙ্গি মডিউলের স্লিপার সেলের খোঁজে তল্লাশি জারি রেখেছে দিল্লি পুলিশ সন্ত্রাস দমন শাখা। তার মধ্যেই স্বাধীনতা দিবসের আগে রাজধানীর বিভিন্ন জায়গায় বিস্ফোরণের হুমকি বার্তা আসায় নিরাপত্তা আরও আঁটোসাঁটো করা হলো। নির্মল ঘোষ হলে মমতা কেন নয়? অভয়াকাণ্ডে গ্রেপ্তারি প্রসঙ্গে বিস্ফোরক অগ্নিমিত্রা। অভয়াকাণ্ডে মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রেপ্তারির দাবি তুলে এবার বিস্ফোরক রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। বৃহস্পতিবারই অভয়াকাণ্ডে গ্রেপ্তার করা হয়েছে নির্মল ঘোষ ও সঞ্জিত মুখোপাধ্যায়কে। তাদের বিরুদ্ধে তড়িঘড়ি দেহ পুড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে। অগ্নিমিত্রার প্রশ্ন, নির্মল ঘোষদের গ্রেপ্তার করা হলে কেন মমতা বন্দ্যোপাধ্যায় বাদ যাবেন? অভয়া প্রসঙ্গে পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, যদি নির্মল ঘোষ গ্রেপ্তার হন তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কেও গ্রেপ্তার করা দরকার, কারণ সেই সময় তিনি মুখ্যমন্ত্রী ছিলেন। তিনি কথা বলতে বলতে ঝাড়গ্রাম থেকে বিনীত গোয়েলের সঙ্গে এসেছিলেন। তিনি কেন বলেননি 6টার পর পোস্টমর্টম হয় না, দেহ রেখে দাও? বরং তিনি চেষ্টা করেছেন পুলিশকে ঘুষ খাইয়ে অভয়ার বাবা মায়ের মুখ চুপ করে দিতে। যদি প্রশ্নের উত্তর নির্মল বাবুকে গ্রেপ্তার করে দিতে হয়, যদি সোমনাথ বাবুকে গ্রেপ্তার করার দাবি রাখি, তাহলে মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও গ্রেপ্তার করার দরকার বলে মনে হয়। গত 9 আগস্ট পানিহাটিতে অভয়া স্মরণ সভায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী পুলিশকে নির্দেশ দিয়েছিলেন, নতুন কেস চালু করুন, দ্রুত অ্যাকশনে নামুন। অভয়াকে ভুলিনি, মানুষ জিতিয়েছেন অভয়ার বিচারের জন্য, আমি কমিটেড। এরপরই নতুন করে নির্মল ঘোষ, সঞ্জীব মুখোপাধ্যায় ও সোমনাথ দের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তিলোত্তমার বাবা। সেই অভিযোগের ভিত্তিতেই বৃহস্পতিবার সকালে ওড়িশা থেকে নির্মল ঘোষকে গ্রেপ্তার করে পুলিশ। রাতে সঞ্জীব মুখোপাধ্যায়কেও পুলিশের জালে তোলা হয়। তবে এখনো অধরা সোমনাথ দে। এই আবহে অগ্নিমিত্রার নিশানায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতাও। মোদির বিদেশ নীতি নিয়ে রাহুলের কটাক্ষ, কবে সাবালক হবেন পাল্টা শিক্ষামন্ত্রীর? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিদেশ নীতি এবং তার রাতের ঘুম নিয়ে কটাক্ষ করায় লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালো শাসক দল বিজেপি। রাহুলের প্রয়োগ করা ভাষাকে অসংযত, অশালীন আখ্যা দিয়ে কেন্দ্রের দাবি, এই ধরনের মন্তব্য তার পদমর্যাদাকেই খাটো করছে। পাশাপাশি তার এই আচরণ নিয়ে প্রশ্ন তুলে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী মন্তব্য করেছেন, মনে হয় এবার অন্তত ওর সাবালকের মতো আচরণ করা উচিত। দিল্লিতে বৃহস্পতিবার কংগ্রেসের নতুন মঞ্চ রচনাত্মক কংগ্রেসের প্রথম জাতীয় সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে রাহুল দাবি করেন যে মোদীর জনবিরোধী নীতির কারণে আমজনতার আক্রোশ বাড়ছে এবং এর ফলে প্রধানমন্ত্রী রাতে ঠিকমতো ঘুমোতে পারছেন না। এছাড়া মোদীর বিদেশ নীতির সমালোচনা করে তিনি বলেন, বর্তমান সরকারের বিদেশ নীতির ধারণা হলো কেবল রাষ্ট্রনেতাদের জড়িয়ে ধরা বা ব্যক্তিগত বন্ধুত্ব তৈরি করা, কিন্তু প্রকৃত বিদেশ নীতি হলো জাতীয় স্বার্থ রক্ষা করা। অজ্ঞতার কথা ভাবুন, তিনি কোথা থেকে এই ধারণা পেলেন যে বিদেশ নীতি মানেই রাষ্ট্রনেতাদের জড়িয়ে ধরা? রায়বরেলির কংগ্রেস সাংসদ তার বক্তব্যে যন্তর মন্তরে প্রশ্নভাস, বিরোধী আন্দোলনে পুলিশের হামলা, সংসদের বাদল অধিবেশনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর অনুপস্থিতি এবং সরকারের ওপর আরএসএস ও আদানি গোষ্ঠীর প্রভাবের প্রসঙ্গও তোলেন। সেই সঙ্গে বর্তমান শাসক দলের কর্তাদের একদল ভাঁড় বলেও কটাক্ষ করেন তিনি। রাহুলের এই মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়ে শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী অভিযোগ করেন, প্রধানমন্ত্রীকে আক্রমণ করতে গিয়ে আসলে ভারতের জনগণকে অপমান করেছেন রাহুল গান্ধী। এ প্রসঙ্গে তোপ দেগে তিনি বলেন, রাহুল গান্ধী, আপনি কবে পরিণত হবেন? ভারত চালানোর জন্য পরিণত নেতৃত্ব প্রয়োজন, অপেশাদার নাট্যাভিনয় নয়। এটি গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে ভাঁড় বলা প্রমাণ করে যে আপনি সীমা লঙ্ঘন করছেন। ভরাডুবির পরেও তৃণমূলের অ্যাকাউন্টে ঢুকেছে 370 কোটি, তুঙ্গে বিতর্ক। 370 কোটি টাকা তুমি কার? মা মাটি নাকি মানুষের? নয়া বিতণ্ডা দুই তৃণমূলের অন্দরে। হেরে যাওয়ার পরেও দেদার টাকা ঢুকেছে তৃণমূলের ব্যাংক অ্যাকাউন্টে। এই টাকার উৎস কি তা জানতে তৎপর তৃণমূলের বিদ্রোহী শিবির। বিষয়টি নিয়ে আদালতে যাওয়ার চিন্তাভাবনা শুরু করেছে ঋতব্রত নেতৃত্বাধীন তৃণমূল। এছাড়াও দপ্তরের ভাড়া ও কর্মীদের বেতন নিয়েও উঠেছে প্রশ্ন। বিরোধী দলনেতা জানিয়েছেন, বিষয়টি ব্যাংক কর্তৃপক্ষ আদালতকে জানানো হবে। যদিও এই ব্যাপারে মুখ খুলতে চায়নি কালীঘাট তৃণমূল। আসল তৃণমূল ও কালীঘাট তৃণমূলের বিতর্কের মাঝেই ঘাসফুল শিবিরের 4টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়। কালীঘাট তৃণমূলের তরফে বারবার আবেদনের পরেও অ্যাকাউন্টটি ব্যবহারের অনুমতি মেলেনি। বিষয়টি দেশের শীর্ষ আদালত পর্যন্ত গড়িয়েছে। এর মধ্যেই টাকা নিয়ে নয়া বিতর্ক। বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর তৃণমূলের ব্যাংক অ্যাকাউন্টে রহস্যজনকভাবে প্রায় 370 কোটি টাকা জমা পড়েছে।
এমনই অভিযোগ ঘিরে দলের অন্দরে শুরু হয়েছে জোর বিতর্ক। এত বিপুল অর্থ কোথা থেকে এলো, কেনই বা নির্বাচনের পর এই টাকা জমা পড়লো এবং এতদিন এই অর্থ কোথায় ছিল তা নিয়ে প্রশ্ন তুলেছে দলেরই একাংশ। ঋতব্রত নেতৃত্বাধীন তৃণমূলের বক্তব্য, এত বড় অঙ্কের অর্থের উৎস জমার সময় এবং ব্যবহারের উদ্দেশ্য স্পষ্ট হওয়া প্রয়োজন। দলের অডিটেও বিষয়টি খতিয়ে দেখা দরকার বলে দাবি করা হয়েছে। তাদের আরও দাবি, কালীঘাট তৃণমূলের তরফে শীর্ষ আদালতে এক মামলায় কালীঘাট তৃণমূলের আইনজীবী জানিয়েছেন, দলের 21টি কার্যালয়ের ভাড়া বাবদ প্রতি মাসে কয়েক কোটি টাকা খরচ হতো। পাশাপাশি প্রায় 250 জন কর্মীর বেতন বাবদ মাসে 51 কোটি টাকা পর্যন্ত ব্যয় করা হতো বলেও দাবি করা হয়েছে। এত বিপুল অর্থ কিভাবে এবং কোন আর্থিক পদ্ধতিতে পরিশোধ করা হতো তারও হিসেব প্রকাশ্যে আনার দাবি উঠেছে। ব্যাংকের মাধ্যমে অর্থ প্রদান করা হতো নাকি অন্য কোনো পদ্ধতি, তা নিয়ে রয়েছে প্রশ্ন। সংশ্লিষ্ট লেনদেনের নথি, ব্যাংক স্টেটমেন্ট এবং হিসেবপত্র খতিয়ে দেখার দাবি জানানো হয়েছে। তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, গোটা বিষয়টি যথাযথ নথিপত্র সহ আদালতের নজরে আনা হবে। তবে 370 কোটি টাকা জমা পড়ার অভিযোগ, অর্থের উৎস এবং দলের কর্মীদের বেতন ও কার্যালয় ভাড়া সংক্রান্ত বিষয়গুলি নিয়ে তদন্তের পরে স্পষ্ট হবে বলে মনে করছে রাজনৈতিক মহল। কালীঘাট তৃণমূলের তরফে এই অভিযোগগুলির বিষয়ে কি ব্যাখ্যা দেওয়া হয়, এখন সেই দিকেই নজর রাজনৈতিক মহলের। বদলের বাংলায় চালু বেটি বাঁচাও বেটি পড়াও ঘোষণা শুভেন্দু। কি কি সুবিধা পাবে কন্যা রত্নরা? বঙ্গে রাজনৈতিক পালাবদলের পর রাজ্যে চালু কেন্দ্রের বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্প। স্কুল থেকে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের জন্য এবার থেকে মিলবে কেন্দ্রের যাবতীয় সুবিধা। আজ 14ই আগস্ট কন্যা রত্ন দিবস পালনে তা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার বড় ঘোষণা, আগামী শিক্ষাবর্ষ থেকে স্কুল ছাত্রীরা বছরে 1000 টাকার বদলে পাবে 2000 টাকা। মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, আপাতত চলতি বছর 1000 টাকা করেই মিলবে। শুক্রবারই রাজ্য সরকারের তরফে তাদের জন্য বরাদ্দ 400 কোটি টাকা স্কুলগুলির ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে। তা আজ থেকেই হাতে পাবেন ছাত্রীরা। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে স্কুল থেকে উচ্চশিক্ষা পর্যন্ত ছাত্রীদের পড়াশোনা কার্যত নিখরচায় হতো। স্কুল ছাত্রীরা বছরে 1000 টাকা করে বৃত্তি পেত। তা কন্যাশ্রী 1 বা K1 ছিল। উচ্চ মাধ্যমিক পাশ করলে এককালীন 25,000 টাকা পাওয়া যেত সরকারের তরফে। বিশ্ববিদ্যালয় স্তরেও K2 স্কলারশিপ ছিল। এসব সরকারি বৃত্তির সহযোগিতায় রাজ্যের মেয়েদের শিক্ষার প্রসার ঘটেছিল বলে দাবি করেছিল প্রাক্তন সরকার। এবার রাজ্যে রাজনৈতিক পালাবদল ঘটেছে। বিজেপি ক্ষমতায় আসায় ডাবল ইঞ্জিন সরকার তৈরি হয়েছে। এতদিন যেসব কেন্দ্রীয় সুবিধা থেকে বঞ্চিত ছিল তা এবার পাবেন সকলে। সেই অনুযায়ী মোদী সরকারের বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পটি চালু হলো বঙ্গে। আজ 14ই আগস্ট কন্যারত্ন দিবসে তা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আলিপুরের ধনধান্য প্রেক্ষাগৃহে এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, এতদিন কন্যাশ্রী নামে যে প্রকল্প ছিল তা আমরা কন্যারত্ন নাম দিলাম। আমাদের ছোট ছোট মেয়েরা সকলে রত্ন। আমি চাই তারা আরো ভালোভাবে পড়াশোনা করে সকলে মাতঙ্গিনী হাজরার মতো ব্যক্তিত্ব হোক। তার জন্য সরকার সব রকম সুবিধা দেবে। স্কুল পড়ুয়াদের সুবিধায় হেল্পলাইন নম্বর চালু হলো, নাম্বার T181। আজ থেকে কেন্দ্রের বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পের সঙ্গে আনুষ্ঠানিকভাবে যুক্ত হলো বাংলা। এবছর আমরা স্কুল ছাত্রীদের জন্য এককালীন 1000 টাকা করে দেব। মোট 20,13,000 ছাত্রী এই অর্থ পাবে। তার জন্য 400 কোটি টাকা আমরা আজই ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে দিচ্ছি। পরের শিক্ষাবর্ষ 2027 সাল থেকে এই অর্থ দ্বিগুণ, অর্থাৎ বছরে 2000 টাকা করে দেওয়া হবে। এছাড়া বিবেকানন্দ মেরিট স্কলারশিপ, যেটা ছিল এককালীন 25,000 টাকা, তা পাবে উচ্চ শিক্ষারত ছাত্রীরা। রামপুরহাটে উদ্ধার বিপুল জিলেটিন স্টিক, নাশকতার ছক, গ্রেপ্তার শরীফুল। ফের রামপুরহাটে উদ্ধার হলো বিপুল পরিমাণে বিস্ফোরক। ঘটনায় গ্রেপ্তার এক ব্যক্তি। ওই ব্যক্তির বাড়ি থেকে মিলেছে 304টি জিলেটিন স্টিক। এছাড়াও আরও বেশ কিছু সামগ্রী উদ্ধার হয়েছে। দিন কয়েক আগে রাজ্যে ISI এক চর গ্রেপ্তার হয়েছে বেঙ্গল STF এর হাতে। জঙ্গিদের জাল কি রাজ্যের বিভিন্ন জায়গায় ছড়িয়েছে, সেই প্রশ্নও উঠেছে। তারই মধ্যেই বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার হলো। নাশকতার ছক কষা হচ্ছে নাকি অন্য কোনো কারণ, সেই সূত্র খুঁজছে পুলিশ। গোপন সূত্রে রামপুরহাট থানার পুলিশের কাছে তথ্য গিয়েছিল। রামপুরহাটের আয়াস গ্রামের বাথানপাড়া এলাকায় হানা দেয় পুলিশের দল। এলাকা ঘিরে শুরু হয় তল্লাশি অভিযান। বাড়ির ভিতর থেকে উদ্ধার হয় এই বিপুল পরিমাণ জিলেটিন স্টিক। ওই বাড়ির মালিক শরীফুল ইসলামকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। এরপরই ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়া হয়। বাজেয়াপ্ত করা হয়েছে 304টি জিলেটিন স্টিক। ধৃতকে এই দিনই রামপুরহাট আদালতে পেশ করা হয়েছে। এত বিপুল পরিমাণ বিস্ফোরক কি জন্য মজুত করা হয়েছিল? ঘটনার সঙ্গে কি নাশকতার কোনো যোগসূত্র রয়েছে, নাকি বেআইনি পাথর খাদানের বিস্ফোরণের জন্য ওই বিস্ফোরক
বিস্ফোরক বেআইনিভাবে মজুত করা হয়েছিল। ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে দীর্ঘ জেরা করতে চাইছে পুলিশ। প্রসঙ্গত, গত 1 মাসের মধ্যে রামপুরহাট এলাকায় এই নিয়ে 3 বার বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার হলো। কলকাতা থেকে এনআইএ এর একটি টিম রামপুরহাটে গিয়েও তল্লাশি চালিয়ে প্রচুর পরিমাণ বিস্ফোরক উদ্ধার করে। এক ব্যক্তিকে পাকড়াও করে তদন্তকারীরা নিয়ে গিয়েছেন। ঘটনার সঙ্গে তৃণমূল জড়িত আছে বলে বিজেপির অভিযোগ। বিজেপির জেলা সভাপতির অভিযোগ, ভোটের আগে তৃণমূলের দুষ্কৃতীরা এই ধরনের বিস্ফোরক বাড়িতে বাড়িতে মজুদ রেখেছে। যদিও পুলিশ এই বিষয়ে কোনো মন্তব্য করেনি। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। রাজ্যের বিজেপি ক্ষমতায় আসার পর পুলিশি অভিযান বেড়েছে। বিভিন্ন জায়গায় অস্ত্র, বোমা সহ একাধিক দুষ্কৃতী গ্রেপ্তার হয়েছে। অতি সম্প্রতি পূর্ব বর্ধমান থেকে গ্রেপ্তার হয়েছে জাইস জঙ্গি হামিম মণ্ডল। চলতি সপ্তাহে উত্তর 24 পরগনার হাবড়া থেকে গ্রেপ্তার করা হয়েছে পাকচর রানা রৌফকে। জঙ্গি জাল কি রাজ্যের আরো কোথাও ছড়িয়েছে? রামপুরহাটের এই বিস্ফোরক উদ্ধারের সঙ্গেও কি কোনোভাবে জঙ্গি যোগ রয়েছে? সেই চর্চাও চলছে। হেলমেট পরেও ডিম্বাস্ত্র থেকে রেহাই পেল না নির্মল। থানার সামনে কিল, চর, লাথি এলেন আরজি করেন নির্যাতিতার বাবাও। আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনায় ধৃত পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষকে শুক্রবার সকালে খড়দহ থানায় নিয়ে আসা হয়। থানা থেকে আদালতে নেওয়ার পথে ডিম ছোড়া হয়, নির্মলকে নিশানা করা হয়। সেই ডিমের হাত থেকে বাঁচতে হেলমেটও পরলেন বর্ষিয়ান নেতা, কিন্তু রেহাই পেলেন না। থানার দরজা থেকে পুলিশের প্রেজেন্ট ভ্যান পর্যন্ত হেঁটে যেতে যেতে তাকে খেতে হলো কিল, চর, এমনকি লাথিও। নির্মলকে ওড়িশা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার ব্যারাকপুর মহকুমা আদালতে তাকে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনায় ধৃত আর এক অভিযুক্ত প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়কে নিশানা করেও ডিম ছোড়া হয়। থানার সামনে দাঁড়িয়ে চোর চোর স্লোগান দেন বিজেপি কর্মী সমর্থকেরা। অনেকে জুতোর মালা নিয়ে গিয়েছিলেন, বাজানো হচ্ছিল ডিজে। আরজি করে নির্যাতিতা চিকিৎসকের বাবার নতুন অভিযোগের ভিত্তিতে নির্মল সঞ্জীবকে গ্রেপ্তার করেছে পুলিশ। আর এক অভিযুক্ত সোমনাথ দেকে খুঁজে পাওয়া যায়নি। শুক্রবার নির্মল দের যখন আদালতে নিয়ে যাওয়া হচ্ছে, খড়দহ থানায় হাজির ছিলেন নির্যাতিতার বাবা। তিনি সংবাদ মাধ্যমের মুখ খুলতে চাননি, তবে মুখে লেগেছিল হাসি। নির্মল দের গ্রেপ্তারিতে যে তিনি খুশি বুঝিয়ে দিয়েছেন। সূত্রের খবর, এই মামলায় তিনি গোপন জবানবন্দি দিতে পারেন। তাকে আলাদা করে পুলিশি নিরাপত্তা দেওয়া হতে পারে। 2024 সালের 9 আগস্ট আরজি করের সেমিনার হল থেকে কর্তব্যরত চিকিৎসকের দেহ উদ্ধার করা হয়েছিল। অভিযোগ, পরিবারের অনুমতি ছাড়াই তড়িঘড়ি সেই দেহ সৎকার করে দেওয়া হয়। সে সময় বিধায়ক ছিলেন নির্মল। তার বিরুদ্ধে দেহ দ্রুত সৎকারের অভিযোগ উঠেছে। এ নিয়ে নির্যাতিতার বাবা 3 জনের বিরুদ্ধে নতুন করে অভিযোগ দায়ের করেন। তাদের মধ্যে নির্মল ছাড়াও ছিলেন প্রতিবেশী সঞ্জীব এবং তৃণমূলের পুরো প্রতিনিধি সোমনাথ। বৃহস্পতিবার রাতে সঞ্জীবকে গ্রেপ্তার করে পুলিশ। সোমনাথের খোঁজে তল্লাশি চলছে। এই ছিল আজকের কিছু গুরুত্বপূর্ণ আপডেট। আরও নতুন খবর ও বিশ্লেষণ নিয়ে খুব শিগগিরই আবার হাজির হব। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। আপনারা দেখছিলেন বর্তমান নিউজ টিভি। ধন্যবাদ।